সর্ষে ইলিশের ঘ্রাণে ঘর মম করছে। খিচুড়িটাও প্রায় হয়ে এসেছে। অদিতি মনে মনে ভাবল, আজ সাহেবকে সারপ্রাইজ দেবে। সাইফের প্রিয় খাবার সর্ষে ইলিশ আর খিচুড়ি। সাহেব বলেছে আজ অফিস থেকে জলদি ফিরবে। এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই অদিতি ভাবল আজ সর্ষে ইলিশ আর খিচুড়ি করে ফেলি, সাথে বোনাস থাকবে শাড়ি পরা। সাহেব মাঝামাঝি বলে, অদিতি তুমি শাড়ি পরা ভুলেই গিয়েছো। আসলে বাংলাদেশে যে আবহাওয়া, তাতে শীতকাল ছাড়া শাড়ি পরা খুব মুশকিল অদিতির জন্য। আর শাড়ি পরে ঘরের কাজ করা, সে তো একদম অসম্ভব প্রায়। যাক, ঘরের সব কাজ শেষ, তাই অদিতি ভাবল শাড়ি চুড়ি পরে রেডি হয়ে থাকবে। আলমারি খুলে শাড়ি বাছাই করছে অদিতি। এর মধ্যেই ফোন বেজে উঠল। অদিতির সব থেকে কাছের বান্ধবী শায়লা ফোন দিয়েছে। হ্যালো শায়লা, কিরে মেসেঞ্জারে কল দিলি? শায়লার সাথে প্রতিদিনই কথা হয় অদিতির। দুজন সময় পেলেই ভিডিও কলে কথা বলে। ওপাশ থেকে একটু ভারী গলায় শায়লা বলল, অদিতি, সাহেব ভাইয়া কোথায় রে? অফিসে। কেন, কি হয়েছে? না মানে, আমি বাবুকে নিয়ে একটু রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্টে ঢুকতে যাব, এর মধ্যে ভেতরে চোখ পড়ল সাহেব ভাইয়া একটা মেয়েকে নিয়ে বসে আছে। অমনি আমি বেরিয়ে এলাম। ভাইয়া আমাকে খেয়াল করেনি। ভাবলাম তোকে জানাই, তুই তোর মতো করে জেনে নিস। তুই একটা কল দিয়ে দেখতে পারিস ভাইয়া কি বলে। আমি এখানেই আছি। শায়লার মুখে এমন কথা শুনে একটু অন্যরকম লাগলেও অদিতির মনে কোনো খারাপ কিছু আসছে না। হয়তো অফিসের কোনো কলিগ হবে। অদিতি আর কিছু বলল না। ফোনটা কেটে সাথে সাথে সাহেবকে কল দিল। দুবার রিং বাজতে সাহেব কল রিসিভ করল। হ্যালো সাহেব, তুমি কোথায়? এই তো অফিসেই আছি, একটু পরে বেরিয়ে যাব। বলেছি না আজ জলদি বাসায় ফিরব। আচ্ছা ঠিক আছে, বলেই ফোনটা রেখে দিল অদিতি। ফোনটা রেখে দাঁড়ানো থেকে বিছানায় বসে পড়ল অদিতি। সাহেব তাকে মিথ্যে কথা বলল কেন? যদি অফিসের কোনো কলিগ অথবা তার কোনো বান্ধবী হবে, তাহলে তো আমাকে বলতে পারতো। হতেই পারে কোনো বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়েছে, তারপর একসাথে বসে খাওয়া দাওয়া করছে। এর আগেও এমন হয়েছে, আমার বন্ধুর সাথে হঠাৎ করে আমার দেখা হয়েছে, আমরা একসাথে খেয়েছি। আমি সাথে সাথে তার সাহেবকে জানিয়েছি। এই তো কিছুদিন আগে সাহেবের স্কুল ফ্রেন্ড রুমা কানাডা থেকে এসেছে। তার সাথে হঠাৎ দেখা হওয়ায় তাকে নিয়ে চাইনিজ খেয়েছে সাহেব, এবং সেখানে বসেই অদিতিকে বিষয়টা জানিয়েছে। কিন্তু আজ এভাবে মিথ্যে বলার কারণ কি? সাইফ অদিতির অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। বিয়ের পরে শুরুতেই সাহেব অদিতিকে এসব বিষয়ে ক্লিয়ার বলেছে। বন্ধু বান্ধবী যে কারোর থাকতে পারে, কিন্তু এ নিয়ে কখনো যেন কোনো কথা লুকোচুরি না হয়। এ নিয়ে সম্পর্কে কখনো যেন কোনো সন্দেহের সৃষ্টি না হয়। স্বামী স্ত্রী একে অপরের প্রতি সন্দেহ থাকা মানে সংসার জাহান্নাম হয়ে যাওয়া। বিবাহিত জীবনের 8 বছর চলছে। এর মধ্যে ভুলেও সাহেব কখনো অদিতিকে কষ্ট দেয়নি। অদিতিকে সুখে রাখার জন্য যা করা দরকার তার সব কিছু করেছে সাহেব। কিন্তু আজ কেন এমন মিথ্যে বলল? সে তো কখনো মিথ্যে বলে না। একটা জোরে নিঃশ্বাস নিয়ে আবার ফোন দিল বান্ধবী শায়লাকে। হ্যালো শায়লা, তুই এখন কোথায়? এই তো এখানেই দাঁড়িয়ে আছি। সাহেব কোথায়? ভাইয়া আর ওই মেয়েটা খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই একটা ছবি তুলতে পারবি? মেয়েটার মুখ দেখতে পাচ্ছি না, শুধু ভাইয়াকে দেখা যাচ্ছে। আচ্ছা থাক, ছবি লাগবে না, তুই ওখান থেকে চলে যা। বাচ্চাটাকে অন্য রেস্টুরেন্টে নিয়ে কিছু খাওয়া। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, চিন্তা করিস না, পরে কথা হবে। ফোন রেখে চুপ করে বসে আছে অদিতি। তার মনে ভালো খারাপ কিছুই আসছে না এই মুহূর্তে। শুধু খারাপ লাগছে সাহেব তাকে মিথ্যে বলল এই ভেবে। ঘণ্টাখানিক পরেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে সাহেব বলল, ক্ষুধা লেগেছে, জলদি খাবার দাও অদিতি, আজ দুপুরে কিছু খাইনি অফিসে। কিছু খাওনি? না, কিছু খাইনি, মাত্র বের হওয়ার আগে শুধু একটু কফি খেয়ে বের হলাম। অদিতি আর কথা বাড়ালো না, চুপচাপ ডাইনিংয়ে খাবার রেডি করে দিল। সর্ষে ইলিশ খিচুড়ি দেখে সাহেব তো মহা খুশি। জলদি জলদি 1 প্লেট খাবার বেড়ে নিল। পরপর দুবার মুখে দিয়ে অদিতিকে খাইয়ে দিতে গেল। অদিতি খাবার মুখে নিল না, বলল, একটু আগে খেয়েছি সাহেব, এখন খারাপ লাগছে, তুমি খাও। এমন মজার খাবার কারোর আবার খারাপ লাগতে পারে? আমি তো আজীবন বারবার খেতে পারবো তোমার হাতের এই রান্না। বলেই আবার বলল, অদিতি, তোমার কি শরীর খারাপ? কই না তো। তাহলে মন খারাপ? না। তাহলে তোমার মুখটা এমন মলিন লাগছে কেন? আজ জলদি ফিরলাম তোমার হাসি মাখা মুখটা বেশি করে দেখার জন্য, আর তুমি যেন চুপচাপ হয়ে আছো। কথাটা শেষ না হতেই সাহেবের ফোন বেজে উঠল। একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। মোবাইলে সেভ করা কোনো নম্বর নয়। রিং বেজেই যাচ্ছে, কিন্তু সাহেব রিসিভ করল না। কি ব্যাপার, কল রিসিভ করছো না কেন?
আরে ধুর, বাদ দাও তো, এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আগে খেয়ে নি। এমন মজার রান্না করেছো, আগে বলবে না? তাহলে তো আরও 1 ঘন্টা আগে চলে আসতাম। মনে মনে আজ অনেক স্পেশালভাবে সময় কাটানোর কথা ভাবলেও অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই সময় কেটে গেল অদিতির। আর মনের মধ্যে জমে রইল এক অজানা প্রশ্ন। রাতে দুজন একসাথে শুয়ে পড়ল। যদিও সাহেব মোবাইল ঘাঁটছে, অদিতি আর মোবাইল ধরল না, চুপ করে শুয়ে আছে। একসময় ঘুমের মতো করে চোখ বন্ধ করে রইল। এদিকে সাহেব কারোর সাথে মেসেজে টাইপ করেই যাচ্ছে। এরই মাঝে আবারও কারো ফোন বেজে উঠল। যদিও মোবাইল ভাইব্রেশন করা আছে, কিন্তু সেই শব্দটা অদিতি টের পেল। সাহেব অদিতির কাছ থেকে আস্তে করে উঠে গেল বারান্দায়, গিয়ে ফোনটা রিসিভ করল। সাহেবের এরকম রূপ অদিতির জন্য একদম নতুন। এর আগে কখনোই সে অদিতির পাশ থেকে সরে গিয়ে কল রিসিভ করেনি। অনেকক্ষণ পর এসে শুয়ে পড়ল সাহেব। আজ আর তাদের মধ্যে কোনো কথা হলো না। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। সাহেব প্রতিদিন অফিস থেকে আসার পরে ফোনটা নিয়ে বেশ লুকোচুরি করছে। অনেক সময় রিং বাজলে রিসিভ করছে না, আবার অদিতির আড়ালে গিয়ে কথা বলছে, অথবা অনেক সময় ধরে চ্যাটিং করছে, যা এর আগে সে কখনোই করেনি। অফিস থেকে এসে সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকছে। অদিতির সাথে খুব একটা কথাও হচ্ছে না। এই 1 সপ্তাহ চোখের জলে বালিশ ভিজিয়ে রাত পার করেছে অদিতি। এই কোন সাহেবকে দেখছে সে? এ যেন একদম অচেনা কেউ। পুরো বিষয়টা বুঝতে পেরেও কিছু বলছে না অদিতি। এ বিষয়ে কিছু বলতেও খারাপ লাগছে তার। আজ অদিতির ম্যারেজ ডে। তাদের বিবাহের 8 বছর পূর্ণ হলো। প্রতি বছর এই দিনে সাধারণত রাত 12টার পরে সাহেব তাকে উইশ করে, সাথে গিফট তো থাকেই। কিন্তু গত রাতে সাহেব গিফট তো দূরের কথা, উইশও করেনি। একদম ভুলে গেছে যে আজ তাদের বিবাহ বার্ষিকী। সাহেব অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে সকাল 9টায়। এখন দুপুর 1টা বাজে। এর মধ্যে একবারও কল দেয়নি সে। স্নান শেষ করে বারান্দায় কাপড় শুকাতে দিচ্ছে অদিতি। এর মধ্যে মেসেঞ্জারে রিং বাজছে। সাইলা ফোন দিয়েছে। রিসিভ করতেই বলল, কী রে, তুই কোথায়? কখন তোকে একটা ভিডিও মেসেজ করেছি, এখনও সিন করিসনি কেন? স্নান করতে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? কি ভিডিও পাঠিয়েছিস? তুই ফোনটা রেখে আগে ভিডিওটা দেখ। মোবাইলের স্ক্রিনে তাকাতেই অদিতি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সাহেব তার সেই কানাডার বান্ধবীকে নিয়ে কোনো রেস্টুরেন্টে খাচ্ছে বড় কথা নয়, সাথে মাঝে মাঝে সেই মেয়েটাকেও খাইয়ে দিচ্ছে। কি অদ্ভুত! চারিপাশে এত মানুষের মধ্যে সাহেব এমন আচরণ কিভাবে করে? সাহেব অদিতি একে অপরকে মাঝে মাঝে খাইয়ে দেয়, কিন্তু তারা আজ পর্যন্ত কোনোদিন পাবলিকের সামনে এমন কাজ করেনি। তারা নিজেদের ঘরে শুধু এই কাজটা করে। আর আজ এত মানুষের মাঝেও এমন আচরণ। দুজন এত গা ঘেঁষে বসেছে, অথচ আজ পর্যন্ত অদিতিও বাইরে কখনো সাইফের সাথে এইভাবে বসেনি। লোকজনের সামনে বেশি বাড়াবাড়ি করা তাদের কখনোই পছন্দ ছিল না। মানুষ কিভাবে পাল্টে যেতে পারে? না, অদিতি আর ভাবতে পারছে না। সাইফের নম্বরে কল দিল। কল রিসিভ করে সাইফ বলল, ভালো হয়েছে তুমি কল দিয়েছ, আমি এখনই তোমাকে কল দিতাম। কেন, কি হয়েছে? আজ আমি বাসায় ফিরব না, একটা জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হবে। হঠাৎ? কি জরুরি কাজ? অফিসের কাজে বসের সাথে যেতে হচ্ছে। তুমি এখন কোথায় সাইফ? অফিসে, এই তো এখনই চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হব। অদিতি আর মিথ্যে কথা শুনতে পারছিল না, ফোনটা কেটে দিল। মনে মনে ভাবল, বা সাইফ, বিবাহিত জীবনের 8ম বিবাহ বার্ষিকীতে তুমি আমাকে এই উপহার দিলে। যাক, দেরি করে হলেও তোমার আসল রূপটা তো দেখতে পেলাম। কি অপরাধ করেছিলাম আমি? হয়তো তোমাকে একটা বাচ্চা দিতে পারিনি, সেটা তো আমার হাতে নয়। সৃষ্টিকর্তা আমাকে কীভাবে সৃষ্টি করেছেন। এছাড়া এই 8 বছরের জীবনে আমি তোমাকে 1 চুল পরিমাণেও কোনোদিন কষ্ট দিয়েছি বলে মনে পড়ছে না আমার। তুমি কিভাবে পারলে এমন করতে? বিয়ের দিনটাও ভুলে গেলে, আর এই দিনে তুমি অন্য মেয়ের সাথে সময় কাটাচ্ছ। এই যদি হয় তোমার সিদ্ধান্ত, তাহলে তাই হোক। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তুমি সুখে থাকো। তবে তোমার এই সংসারে আর 1 মুহূর্ত থাকাও আমার জন্য সম্ভব নয়। কিভাবে সম্ভব, এখনও যে কিছুই বিশ্বাস হচ্ছে না অদিতির। অনেকক্ষণ নিচে বসে কান্নায় ভেঙে পড়ল সে। তার 8 বছরের সাজানো সংসার এইভাবে শেষ হয়ে যাবে? সাহেবকে ছাড়াই বা সে কীভাবে থাকবে? বিয়ের পরে আজ পর্যন্ত একদিনের জন্য কখনো তারা আলাদা থাকেনি। নিঃশ্বাস ভারী হয়ে আসছে অদিতির। এভাবে অনেক সময় কেটে গেল। চোখের জল মুছে শক্ত হয়ে দাঁড়ালো। আলমারি থেকে নিজের সব কাপড় চোপড়গুলো বের করছে, সাথে বাবার বাড়ির থেকে দেওয়া গয়না। সাহেবের দেওয়া কোনো গয়না নেবে না সে। একটা একটা করে কাপড় ব্যাগে ভাঁজ করে রাখছে।
এরই মধ্যে আবার কলিং বেল বেজে উঠল। এ সময় আবার কে এলো? দরজা খুলতেই চোখ কপালে উঠল অদিতির। সাহেব সাথে অদিতির বান্ধবী শায়লা এবং সাহেবের বান্ধবী রুমা দাঁড়িয়ে আছে দরজার সামনে। কেঁদে কেঁদে চোখ মুখ লাল হয়ে ফুলে আছে অদিতির। বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে তাদের দিকে। কিছু বলতে যাবে তার আগে সাহেব তাকে জড়িয়ে ধরল। কি এখন কেন কেঁদে কেঁদে এমন লাল হয়ে আছো? গত 6 মাস যাবৎ আমার মাথা খাচ্ছ আমাকে আর একটা বিয়ে করাবে, তোমার বাচ্চা হবে না, তাই যেন আমি আর একটা বিয়ে করি। তুমি নাকি একটুও কষ্ট পাবে না? তাহলে আমি অন্য একটা মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে খাচ্ছি, অন্য মেয়েদের সাথে চ্যাটিং করছি, তাতে তোমার এত কষ্ট কিসের? কি বলো, চুপ করে আছো কেন? অদিতি এবার আরও কাঁদছে। কিছুতেই যেন তার কান্না থামছে না। সাহেব তার হাত ধরে বেডরুমের দিকে নিয়ে যাচ্ছে। পিছনে পিছনে দুজনের বান্ধবীও আসছে। বিছানার উপরে লাগেজ থেকে সবাই হাসছে। অদিতিকে নিজের বুকের সাথে ধরে বসে রইল সাহেব। এবার তাদের প্ল্যানের কথা বলতে লাগলো শায়লা। নিজের বাচ্চা হবে না জেনে অদিতি সাহেবকে দ্বিতীয় বিয়ে করার জন্য জোরাজুরি করতে লাগলো। সাহেব তাকে অনেক বুঝিয়েছে, কিন্তু সে কিছুতেই বুঝতে যাচ্ছিল না। সাহেব বারবার বলেছে যদি সমস্যাটা অদিতির না হয়ে সাহেবের হতো তাহলে কি অদিতি তাকে ছেড়ে যেত? তাছাড়া সাহেবের বাবা মা হয়তো তাকে কিছু বলেছে, আত্মীয় স্বজন আশেপাশের লোকজন অনেক কিছুই বলবে, তাতে কি? কিন্তু তাও অদিতি বারবার দ্বিতীয় বিয়ের কথা বলতেই থাকতো। শেষমেশ সাহেব অদিতির এবং সাহেবের বান্ধবীকে নিয়েই নাটকটা সাজিয়েছে তাকে বোঝানোর জন্য যে চাইলেই অদিতি কখনো সাহেবকে অন্য নারীর পাশে দেখে সহ্য করতে পারবে না। আর সাহেবও কোনোদিন অদিতির জায়গায় অন্য কাউকে স্থান দিতে পারবে না। তাদের দুজনের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি স্থান পাবে না কোনোদিন। ব্যাগ থেকে একটা লাল শাড়ি বের করে অদিতির হাতে দিয়ে বলল, এটা পরে নাও। শাড়িটা ধরে এখনও কাঁদছে অদিতি। তার কপালে একটা চুমু খেয়ে সাহেব বলল, জলদি করে পরে আসো তো, ওরা আবার চলে যাবে তো। অদিতিও আর দেরি করল না। রুমা কেকটা টেবিলে সাজালো। তারা সবাই মিলে কেক কাটল। সন্ধ্যা পর্যন্ত সবাই একসাথে আড্ডা দিল। সন্ধ্যার পরে শায়লা রুমা যে যার মতো চলে গেল। আজকের এই সময়টা শুধু সাহেব আর অদিতির জন্য।